নমস্কার। সপ্তাহের সেরা গল্পে আপনাকে সাদর স্বাগত জানাই। বাংলা সাহিত্যের সেরা উপন্যাস, সেরা গল্প পাঠের এক একটি উপস্থাপনায় আমাদের প্রয়াস থাকবে আপনার সময়টুকু গল্প শোনার সেরা সময় করে তুলতে। আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। আজ আপনাদের জন্য বাছাই করে এনেছি প্রখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরীর অন্যতম সেরা গল্প নষ্ট নারী। এই গল্পটি পাঠের অনুমতি প্রদানের জন্য লেখক কন্যা শ্রীমতী মহুয়া সামন্তর কাছে আমরা আন্তরিকভাবেই কৃতজ্ঞ। মোগলসরাই স্টেশনে এসে ট্রেনটা যখন পৌঁছল, রাত 10টা বেজে গেছে। এরপর আর লোকালটার জন্য অপেক্ষা করা যায় না। এ পথটুকু টাঙা নয়তো এক্কাতেই যাওয়া যাক, করুণাময় বলে। রাত 10টা বলতে কি বোঝায় স্টেশনের ঝকঝকে আলোয় এতক্ষণ ওরা কেউই ঠাউর করতে পারেনি। টের পেল আলোর এলাকা পার হয়ে এসে। ওভারব্রিজের এদিকে নামতেই গা ছমছম অন্ধকার। একটা বিড়ির দোকানে টিমটিমে হ্যারিকেনটা জ্বলছে শুধু। কোলে কুলো নিয়ে বিড়ি পাকাচ্ছে একজন, আর ঘাস চিবোতে চিবোতে পা ছুটছে ঘোড়াটা। মশার কামড়েই হয়তো। একটাই টাঙা, শেয়ারে ভাড়া ঠিক করে উঠে পড়ল ওরা। করুণাময় আর নীলা, কোলের ছেলেটাও। বড়শির মতো বাঁক নিয়ে টাঙাটা হঠাৎ ছুটতে শুরু করল। এমন ঝাঁকানি, শক্ত করে ধরে না বসলে এখনই বুঝি ছিটকে পড়বে রাস্তায়। মিনিট কয়েকের মধ্যেই নির্জন আর নিঝুম অন্ধকারের মাঠে নামল টাঙাটা। পিচের পথটুকুর ওপরেই যেন রাজ্যের অন্ধকার এসে জমেছে। চারদিক চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, কোথাও কোনো আলো নেই। দুপাশের ঢালু মাঠের মাঝ দিয়ে শুধু শির দাঁড়ার মতো উঁচু হয়ে আছে লম্বা মেটাল রোড। দুজোড়া খুঁড়ের টপাটপ আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসে না। পথের দুপাশে গাছের সারি, ছায়া শরীরের রহস্য মেখে নিঃশ্বাস চেপে আছে। স্তব্ধতা ভাঙবার জন্যে মাঝে মাঝে দু চারটে কথা বলে নীলা, দু চারটে কথার জবাব দেয় করুণাময়। তারপর আবার সেই নীরবতা। বাচ্চাটাকে এক বুক থেকে আরেক বুকে বদলে নিতেই হাতের চুড়িতে টুংটাং আওয়াজ উঠল। ভয় হবার কথা বটে। নেই নেই করেও হাতে গলায় 1000-5 টাকা সোনা আছে। আর এমন নির্জন রাতের রাস্তায় টাঙাওয়ালাদের গুন্ডামির কথাও শোনা গেছে। লোকটা অবশ্য রোগাশোকা, কিন্তু করুণাময়ী বা এমন কি পালোয়ান। তাছাড়া রাস্তায় কোথাও দলের লোকও যে অপেক্ষা করছে না, তাই বা কে বলতে পারে। করুণাময়ও যেন অনেকক্ষণ চুপচাপ, কথা বলছে না কেন। ভাবতেই কেমন ভয় ভয় করল। পিছন ফিরে তাকালো নীলা। না, গঙ্গার পুল এখনো অনেক দূরে। দূরের আলোর সারিও গাছপালায় ঢাকা পড়েছে। গাড়িটা খাড়াই উঠতে শুরু করেছে ইতিমধ্যে। কিন্তু শব্দ ভেসে আসছে কিসের? টাঙারি ডুমডুমি যেন। ঘোড়ার খুরের টপাটপ টপাটপ আওয়াজ আসছে। ওদের গাড়িটার অনেক আগে আগে আরেকটা টাঙা চলেছে বোধ হয়। হ্যাঁ, ঘাড় ফিরিয়ে সামনের পথের দিকে তাকালে নীলা। অনেক আগে এক টুকরো সলতে পোড়া লণ্ঠন দুলছে মনে হলো। তারপর হঠাৎ এক সময় আলো অদৃশ্য হয়েছিল, শব্দ শোনা যায়নি। কখন আপনা থেকেই ভয়ে বুঝি গিয়েছিল নীলার মন থেকে। তন্দ্রায় চোখ জুড়ে আসছিল একবার, আবার পর মুহূর্তেই চোখ টেনে ঘুম তাড়াবার চেষ্টা করছিল।
আর সেই ফাঁকে কখন সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা চিৎকারে চমকে জেগে উঠল নীলা, আর পরক্ষণেই আতঙ্কে শিউরে উঠল। খোকন কই? যাক, পড়ে যায়নি, করুণাময়ের কোলেই আছে। ঘুমে ঢুলতে ঢুলতে কখন করুণাময়ের কাঁধে মাথা রেখেছিল, আর সেই ফাঁকে নীলার অজান্তেই খোকনকে কোলে তুলে নিয়েছে করুণাময়। কিন্তু চিৎকার কিসের? ভালো করে চেয়ে দেখলে নীলা, একপাশে একটা টাঙা, আর বিদঘুটে চেহারার একটা লোক দুহাত তুলে ওদের পথ আটকে দাঁড়িয়েছে। লণ্ঠনের ক্ষীণ আলোয় অস্পষ্ট হলেও লোকটাকে দেখা গেল। বেঁটে আর মোটা, কালো নিশ্চয়ই। শুধু সাদা ফুটফুটে একটা ধুতি আর পাঞ্জাবি দাঁড়িয়ে আছে যেন। মুখটা অন্ধকারে মিলিয়ে গেছে। পাঞ্জাবির হাতা দুটোর ভেতর থেকে রক্ত মাংসের কোনো হাত বেরিয়ে এসেছে বলে মনেই হলো না। কন্ধ কাটাও বোধহয় এতখানি বিভৎস নয়। আতঙ্কের ঝিমঝিমুনি দূর হতেই চোখ পড়ল আরও একজনের ওপর। দেখলে টাঙাটার আড়ালে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। কপাল অবধি ঘোমটায় ঢাকা এক টুকরো ফর্সা মুখ, আর নম্র চোখে হয়তো ওদেরই লক্ষ্য করছিল। ইতিমধ্যে কি যেন কথা হলো করুণাময় আর ওই গুন্ডা মতো লোকটার সঙ্গে। কি বিশ্রী আর মোটা লোকটার গলার স্বর, আর গায়ে শক্তিও তেমনই। বাক্স প্যাটরাগুলো ও গাড়ি থেকে এ গাড়িতে এনে রাখলো এমন অবহেলায় যেন দুটো হালকা সুটকেস আনল। শাল আর ঝামেলা, বোধহয় করুণাময়কেই শোনাবার জন্যে বলল। মাঝ রাস্তায় চাকা ভেঙে পড়ে রইলেন, আপনারা না থাকলে কি দশাটা হতো বলুন তো। কথার শেষে সশব্দে হেসেও উঠল লোকটা, আর সঙ্গে সঙ্গে দুপাটি সাদা দাঁত ঝকঝক করে উঠল। করুণাময় বিরক্তির গলায় বললে, আসুন তাড়াতাড়ি, এমনিতেই রাত হয়েছে অনেক। হ্যাঁ, তা হয়েছে বই কি। লোকটা একটা তুড়ি বাজালো হাতে। সমু, উঠে পড়ো চটপট, ওঠো। মেয়েটি এগিয়ে এলো ধীরে ধীরে তার আড়াল থেকে। ঘোমটাটা টেনে বাড়িয়ে দিলে একটু, তারপর পাদানিতে পা দিয়ে ওঠবার আগেই ওকে টুপ করে দুই হাতে শূন্যে তুলে ধরল লোকটা, বসিয়ে দিল সামনের আসনে, নিজেও উঠে বসল। টাঙা ছেড়ে দিতেই ঝরঝর করে ঘাম ঝরে পড়ল। তবু কেমন অস্বস্তি লাগলো নীলার। পিঠোপিঠি বসেছে ওরা। মাঝখানে ইঞ্চি খানেকের একটা কাঠের ব্যবধান থাকলেও ঝাঁকানির চোটে পিঠে পিঠ লাগছে মাঝে মাঝে। আবার তাও ওই অদ্ভুত লোকটাই বসেছে ওর পিছনে। করুণাময়ের পিঠেও কি ওই মেয়েটির পিঠ লাগছে? নীলা ভাবলে এক মুহূর্ত, আর চোখে একবার তাকিয়ে মনে মনে হাসলে। গঙ্গার পুলে উঠতেই ওপারের আলো ঝলমল শহর চোখে পড়ল। ঠান্ডা জল বাতাসের প্রলেপ পড়ল সারা গায়ে। ফিসফিস করে বললে, ধর্মশালার খবরটা নাও না এবার। করুণাময় খানিক কিন্তু কিন্তু করে হঠাৎ জিজ্ঞাসা করলে, কোথায় যাবেন আপনারা? চৌখাম্বা, চৌখাম্বা বাজারের মুখে নিজের বাড়ি আছে আমার। 20-25 বছর হয়ে গেল এখানে। বিশ্বনাথের গলিতে একটা জরির, একটা তামা পেতলের দোকান আছে আমার। নিবারণ মাইতির জড়িবুটির দোকান বললেই যে কেউ দেখিয়ে দেবে। বেটে থামের মতো চেহারা লোকটার, অথচ চোখে মুখে কথার খই ঝরছে। মুখে আঁচল চাপা দিয়ে নীলাকে হাসি চাপতে হবে বুঝি এইবার। ঘাড় ফিরিয়ে লোকটার দিকে তাকালে নীলা। দেখতে পেল না বিশেষ কিছু। মনে হলো অন্ধকারটা হঠাৎ এক জায়গায় ঘন হয়ে আবছা মূর্তি নিয়েছে, শুধু মানুষ নয়। করুণাময় কি বলতে চায় সেদিকে হুঁশই নেই নিবারণের। নিজের মনে অনর্গল আত্মকাহিনী আউড়ে যায়। ভদ্রতার খাতিরেও জিজ্ঞাসা করে না কোথায় যাবেন, কোথায় উঠবেন। টাঙাটাও এদিকে গঙ্গার পুল পার হয়ে আলো উজ্জ্বল শহরে ঢুকেছে। করুণাময় শেষে নিজেই প্রশ্ন করলে,
ভালো ধর্মশালা বা হোটেল টোটেলের খবর দিতে পারেন? ধর্মশালা? ভালো অথচ ধর্মশালা? তার চাইতে বলুন না, সোনার পাথর বাটি। হ্যাঁ, 20-25 বছর হয়ে গেল মশাই এই কাশিতে। চোখ বেঁধে ছেড়ে দিন চৌখাম্বার বাড়ি থেকে, ঠিক দেখবেন দোকানে পৌঁছে যাব। একটা কলার খোসাতেও পা পড়বে না। আর আপনি বলেন কি না? না মানে খবরটা পেলে উপকার হতো। খবর আমি না দিলে কে দেবে শুনি? হ্যাঁ, ধর্মশালায় বলুন অধর্মশালায় বলুন, কাশীর সব শালাকেই আমি চিনি। টালকামুন্ডিতে চলে যান সিধে, বাঙালির হোটেল চান তাও পাবেন, তবে ভাড়াটা খারাপ, বুঝলেন? বাইজি বেবুসেদের সব আড্ডা। কথা পাল্টাবার জন্য করুণাময় তাড়াতাড়ি বলে উঠল, হোটেলের নামটা কি বলে দিন না। মুকুজ্জে, মুকুজ্জের হোটেল বললেই নিয়ে যাবে। আমার পেয়ারের লোক হচ্ছে, গিয়ে বলবেন নিবারণ মাইতি পাঠিয়ে দিলে। আমার নাম করতে ভুলবেন না যেন। রোকো রোকো রোকো, হ্যাঁ রোকো। টাঙাওয়ালার উদ্দেশ্যে চেপে উঠল নিবারণ। চৌখাম্বার গলির সামনেই টাঙা দাঁড়ালো। ছোটোখাটো সুন্দর বউটিকে টুপ করে আবার নামিয়ে দিয়ে বোঁচকা বুঁচকিগুলো দু হাতে ঝুলিয়ে টাঙার পিছনে এসে দাঁড়ালো নিবারণ। নীলাকে বললে, আসি মা লক্ষ্মী, রইলেন তো কদিন এখানে, যাবেন একদিন আমার দোকানে? হ্যাঁ, বিশ্বনাথের গলিতে ঢুকেই বলবেন নিবারণ মাইতির জড়িবুটির দোকান। হ্যাঁ, তাহলেই দেখিয়ে দেবে। আসি তাহলে। ঘাড় নেড়ে সম্মতি জানালে নীলা, আর সঙ্গে সঙ্গে নিবারণের আড়ালে দাঁড়ানো বউটির দিকে চোখ গেল ওর। ঘুমটা খুলে পড়েছে। হঠাৎ যেন মেয়েটির সারা মুখে রক্ত জমে গেছে। বিস্ময়ের এক দৃষ্টিতে বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে করুণাময়ের দিকে। ফিরে তাকালে নীলা। হ্যাঁ, বাজারের ঝলমলে আলোয় স্পষ্ট দেখতে পেল নীলা করুণাময়ের মুখে অস্বস্তির ছায়া। মেয়েটি এগিয়ে এসে কৌতুকের হাসি হাসলে, তারপর একবার করুণাময়ের দিকে একবার নীলার দিকে তাকিয়ে প্রশ্ন করলে, বউ বুঝি? বলেই করুণাময় অন্যদিকে মুখ ফেরালে। মেয়েটি তবু নাছোড় বান্দা। করুণাময়ের কোলের শিশুটাকে দেখে আবার প্রশ্ন করলে, তোমার? মেয়েটির ঠোঁট টিপে হাসল। তারপর নিবারণের কানে কানে কি যেন বললে। চমকে উঠল নিবারণ। হ্যাঁ, এতক্ষণ বলনি? আরে মশাই, আসুন আসুন, নেমে আসুন। হোটেলে কোথায় যাবেন? হ্যাঁ, আসুন আসুন। না না থাক, মুখুজ্জে নাকার। হ্যাঁ, মুখার্জির হোটেলে যাবেন? শালা 1 নম্বরের জোচ্চোর। আসুন আসুন, নেমে আসুন। তাছাড়া আপনি হলেন গিয়ে সম্বন্ধে আমার সবচেয়ে বড় সম্বন্ধ। হ্যাঁ, কি বলেন? অগত্যা নামতেই হলো ওদের। নীলা শুধু সকৌতুকে বললেন, বলি পরিচয়টা কি এ জন্মের না গত জন্মের? করুণাময় উত্তর দিল না। পরিচয় তো গত জন্মের নয়, গত জীবনের। শ্যামলীর সঙ্গে আবার দেখা হবে এতদিন বাদে, হঠাৎ এমনভাবে দেখা হবে ভাবতেও পারেনি করুণাময়। কত বদলে গেছে শ্যামলী, নতুন মানুষ হয়ে গেছে। আর সারা রাস্তা ওর পিঠের স্পর্শ পেয়েও করুণাময় বুঝতে পারেনি, সন্দেহ হয়নি একবারের জন্যেও। অথচ এই তো কটা বছর আগে সিঁড়িতে পায়ের শব্দ হলে বুঝতে পারত। কাছাকাছি বাড়িতেই থাকতো ওরা। করুণাময়ের সঙ্গে বাড়িতে এসে দেখা না করতে পারলেও দেখা দিয়ে যেত সে প্রতিদিন বিকেলে। রোদ পড়ার সঙ্গে সঙ্গে কান পেতে বসে থাকত করুণাময়। তারপর ওর বোনের সঙ্গে দূর দূর করে কাঠের সিঁড়িতে শব্দ করে ছুটতে ছুটতে উপরে উঠে আসত শ্যামলী। 2-1টা সকৌতুক ইশারা ইঙ্গিত, 2-4টে ছোট ছুটকো কথা ছাড়া আর কিছু হতো না অবশ্য। তবু নিজের ঘরে বসে বসে ওদের উচ্চকিত হাসি আর কথা শুনত। আবার যখন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হালকা পায়ে নেমে যেত শ্যামলী,
তখনও ঠিক বুঝতে পারত করুণাময়। শুধু কি তাই, একদিন ওর অনুপস্থিতিতে ওর ঘরে সারাটা দুপুর কাটিয়ে গিয়েছিল শ্যামলী। সুধার সঙ্গে গল্প করতে করতে ওর বিছানায় শুয়েও ছিল হয়তো। একটিমাত্র স্প্রিংয়ের মতো কোঁকড়ানো চুল দেখে ধরতেও পেরেছিল। টেবিলের উপর ছড়ানো কাঁচিতে কাটা কাগজের টুকরোগুলো দেখেই চিনেছিল কার কাণ্ড। তারপরেও ওর ঘরে বহুবার এসেছে শ্যামলী। পরিপাটি করে গুছিয়ে রাখা তো দূরের কথা, সব ওলটপালট করে দিয়ে যেত সে। আলমারি ঘেঁটে এ থাকের বই ও থাকের বই টেবিলের উপর এনে রাশ করে রাখত। কোনোদিন চাদরটা চেয়ারে আর মাথার বালিশ পায়ের দিকে ফেলে দিয়ে গেছে। তবু বেশ লাগতো করুণাময়ের। শ্যামলী এসেছিল, ওর ঘরের বাতাসে তার স্পর্শ রেখে গেছে, এ কথা ভাবতেও রোমাঞ্চ অনুভব করত করুণাময়ে। ভোর 6টার সময় কলেজ বসত শ্যামলীদের। 6টা বাজার আগেই ট্রামে, বাসে, ফুটপাতের ধারে ধারে, পার্কের রেলিং ঘেঁষে রং বেরঙের পাখির মতো শাড়ি জড়ানো মেয়েদের ভিড় দেখা যেত। ঘুম ভাঙো ভাঙো শিশিরে ধোয়া নরম সরম চোখ আর হাসিতে ভেজা ঠান্ডা কথার কৌতুক ভেসে উঠত। করুণাময়ও এসে দাঁড়াতো এই সময়ে। একটা থামের পাশে থামের মতোই দাঁড়িয়ে অপেক্ষা করত। পূব দিকে রাস্তাটার দুপাশে উঁচু উঁচু বাড়ির সারি, তারই ফাঁকে সিঁথির মতো সরু এক ফালি আকাশ দেখা যেত, রূপো চমক দিত। ফিকে ফিকে লোক চলাচল শুরু হতো। কাঁধে হোস পাইপ বয়ে নিয়ে জল ঝুড়ি ছিটিয়ে যেত দুটো লোক। তারপরই হঠাৎ এ গলি সে গলি থেকে এক ঝাঁক পায়রার মতো মিষ্টি মেয়ের দল এসে হাজির হতো এই মোড়টায়। কথা আর হাসিতে বাতাস কেঁপে উঠত। রাস্তার ধারে ধারে, পার্কের গায়ে গায়ে, কলেজের ফটক অবধি তীর্থকন্যাদের ভিড় হতো শুধু। বাতাসের মতো শোঁ শোঁ শব্দ করে একটার পর একটা ট্রাম পিছলে এসে থামত মোড়ের মাথায়। তারপর আরেক দফা দম নিয়ে একেবারে কলেজের গেটে। পাখা ঝটপট করে বেরিয়ে আসতো ওরা সবাই, একজন ছাড়া, শ্যামলী। কলেজ পৌঁছবার আগেই শ্যামলী নেমে পড়ত। একটা স্টপেজ আগে মোড়ের মাথায় ট্রাম থামতেই এক রাশ মোটা মোটা বই খাতা বুকে চেপে টুপ করে নেমে পড়ত। ছোটখাটো একহারা শরীর, চটুল চোখ, চতুর দৃষ্টি, আর মুখের হাসির মতোই চঞ্চল স্বতঃস্ফূর্ত। বাঁ হাতে বইপত্র, ডান হাতে পিছনে রবারের টুকরো লাগানো একটা হলদে পেন্সিল। ট্রাম থেকে নেমেই শাড়ির আঁচলটা ঘুরিয়ে এনে পিঠ ঢাকত। পাড়ের কোনাটা দাঁতে চেপে পেন্সিল বাজাতে বাজাতে এগিয়ে আসত দূরে দাঁড়ানো করুণাময়ের দিকে। শ্যামলীকে নামতে দেখে ট্রামের জানালায় বসা মেয়েরা ঠোঁট টিপে হাসত। আলাপি 2-4 টিকা টিপ্পনি ছুঁড়তে কসুর করত না। ঘাড় না ফিরিয়েও শ্যামলী বুঝতে পারত, শুনতে পেত, হাসত করুণাময়ের সঙ্গে চোখাচোখি হতেই। আর ট্রামটা চলে যেতেই ধুপ করে বই খাতাগুলো করুণাময়ের হাতের উপর ফেলে দিত। বারে, তোমার বই খাতা? রোজ রোজ আমি বইতে যাব কেন? ও মা, 2 দিন পরে আমাকেই বইতে হবে। বই খাতাতে আপত্তি এখন থেকে? তারপর কোনোদিন ফাঁকা মাঠের নির্জনতায়, পার্কের ঘাসে, গাছের ছায়ায় ছায়ায় কিংবা পথে পথে ঘুরেই ঘন্টার পর ঘন্টা কেটে যেত। পা ছড়িয়ে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসত ওরা, আর চিনে বাদামের খোসার স্তূপ জমে উঠত ওদের পাশে। সেদিনও এসে বসল ওরা নির্জন পার্কের কোণে পুরনো বেঞ্চিটায়। কিন্তু কিছুতেই যেন সহজ হতে পারল না করুণাময়। ভালোবাসা যতই গভীর হয়, মনের গোপনে ভয়ের বেলুন ততই হয়তো ফেঁপে ওঠে। ভালোবাসা হারাবার ভয়ে, ভয় থেকে সন্দেহ। শ্যামলীকে এত কাছে পেয়েও যেন কাছে পাচ্ছে না করুণাময়। এত মন জানাজানির পরেও যেন দূরে সরে যাচ্ছে শ্যামলী। প্রলাপের মতো নিরর্থক কথা আর কথা। শ্যামলীর পিঠের উপর হাত রাখলে করুণাময়, আরো কাছে টেনে আনতে চাইলে ওকে,
আর সঙ্গে সঙ্গে ভর্ৎসনা দৃষ্টিতে তাকালে শ্যামলী। ধীরে ধীরে করুণাময়ের হাত সরিয়ে দিলে ওর পিঠের ওপর থেকে। এমন ঘটনা নতুন নয়। করুণাময়ের কাছে অজানা কোনো বিস্ময় নয় শ্যামলীর এ ব্যবহার। মনের কপাট খুলে রেখেও স্পর্শ বাঁচিয়ে চলতে চায় যেন শ্যামলী। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর খুঁজে পায়নি করুণাময়। শুধু অসহিষ্ণু হয়ে উঠেছে কখনো সখনো, আঘাত পায়নি। সেদিনও আহত বোধ করল না করুণাময়, কিংবা এত বেশি আঘাত পেল যে অনুভবের চেতনাও হারিয়ে ফেলল। ঠিক অন্য দিনের মতোই শ্যামলী ওর হাতটা সরিয়ে দিতেই করুণাময় বললে, আমি জানতাম। কি জানতে? কপালে ভ্রু তুলে স্মিত হাস্যে প্রশ্ন করলে শ্যামলী। ওর হাসি দেখে ক্রোধে ফেটে পড়ল করুণাময়। হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করো না। এই চিঠি তোমারই লেখা। পকেট থেকে একটা চিঠি বের করে ছুঁড়ে দিল করুণাময়। প্রেম নয় রে বোকা মেয়ে, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। কোনো বান্ধবীকে লেখা শ্যামলীরই চিঠি। বিশ্বাস করে একান্ত গোপনে যে চিঠি ও লিখেছিল, তা যে করুণাময়কেই পাঠিয়ে দিয়ে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, তা কি ও ভেবেছিল কোনোদিন? শ্যামলী কি করে বোঝাবে যে লজ্জা বাঁচানোর জন্যে, সত্য ঢাকবার জন্যে অনেক মিথ্যেই মেয়েদের বলতে হয়? তোমার কাছে এতদিন যা বলেছি তার কোনো দাম নেই। যা লিখতে বাধ্য হয়েছি সেটুকুই সত্যি হলো। দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে চোখে জল এলো শ্যামলীর। তারপর কিছুদিন চলেছে না দেখার, না দেখা দেয়ার অভিমান। আবার ভুল ভেঙেছে, সন্দেহ দূর হয়েছে। বিরহ শেষের উন্মাদনায় মিলনের দিনকে কাছে টেনে আনবার আকাঙ্ক্ষা জানিয়েছে করুণাময়ে। ভয়ে আনন্দে থরথর করে কেঁপে উঠেছে শ্যামলী। অনুরোধের স্বরে বলেছে, না না, বাবার অমতে কিছু করতে বলো না আমায়। স্কুলের মেয়ের মতো পালিয়ে যাওয়া না, মরে গেলেও তা আমি পারবো না। তবু চুপি চুপি একদিন ওর দিদির কাছে খুলে বলেছে সব কথা। মাকে অনেক ছোটবেলাতেই হারিয়েছে, তা নইলে মাকেও বলতে বাধ্য না হয়তো। কিন্তু সব স্নেহ মমতা উপেক্ষা করেছেন শিবব্রত বাবু। না, এ অনাচার তিনি হতে দেবেন না। এমন অসামাজিক ঘটনা তার বংশে ঘটতে পাবে না। মা হারা মেয়েকে মানুষ করেছেন তিনি, জীবনে কোনো আঘাত দেননি মেয়েদের, কিন্তু এ অবৈধ বিবাহ তিনি সমর্থন করতে পারবেন না। মেয়ের ইচ্ছায় বাধা দেননি কখনো, কলেজে পড়তে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন প্রচুর, কিন্তু না, এ হতে দেবেন না শিবব্রত বাবু। বলেছেন, শ্যামলীকে আর কলেজে যেতে হবে না বলে দিও। বাড়ি থেকে বেড়াতে যেতে হয়, আমার সঙ্গে যেতে বলো। শ্যামলীর ওপর একটু চোখ রেখো চামেলি। তাই করুণাময়ের সঙ্গে দেখা সাক্ষাতেও জ্যোতি পড়েছে একদিন, আর অন্ধ আক্রোশে বাবার উপর গুমরে মরেছে শ্যামলী। বিছানায় পড়ে পড়ে কেঁদেছে, কেঁদে চোখ ফুলিয়েছে শুধু। তারপর হঠাৎ একদিন উঠে দাঁড়িয়েছে ও। হিংস্র আনন্দে নিজের মনেই হেসে উঠেছে। ইজি চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলেন শিবব্রত বাবু। পায়ের শব্দে মুখ তুলে তাকালেন। এসেছ? গম্ভীর গলায় বললেন শুধু। ধীরে ধীরে পাইপটা তেপায়ের উপর নামিয়ে রেখে করুণাময়ের আপাদমস্তক চোখ বুলিয়ে গেলেন একবার। স্কাউন্ড্রেল, তুমি শিক্ষিত, তুমি ভদ্র সন্তান, গর্জে উঠলেন শিবব্রত বাবু। করুণাময় উত্তর দিল না কোনো। কি উত্তর দেবে ও নিজেই জানে না কেন এ ক্রোধ, এই অপমানোক্তি। শিবব্রত বাবুর কাছে এমন ব্যবহার প্রত্যাশা করেনি, প্রত্যাশা করেও আসেনি। ইডিয়েট! শিবব্রত বাবু আবার মন্তব্য করলেন। বাবা, বড় মেয়ে চামেলি এসে দাঁড়ালো তাঁর ঘাড়ে হাত দিয়ে। শিবব্রত বাবুর চুলে আঙুল ঢুকিয়ে ধীরে ধীরে বললে,
বাবা, ডাক্তাররা তোমাকে জোরে কথা বলতে নিষেধ করেছে। ডাক্তারের নিষেধ নয়, চুলে আঙুলের স্পর্শটুকুই যেন ফিস ফিস করে বললে, রাগলে ক্ষতি হবে বাবা, অপমান করো না ওকে। তুমি ভেতরে যাও। চামেলি ঘরে যেতেই হাত পা থরথর করে কেঁপে উঠল শিবব্রত বাবুর। স্বাভাবিকভাবে কথা বলতে পারলেন না, চোখের কোণে জল জমে এলো আবার। ফুল, দুদিন আগে বলতে কি হয়েছিল? And we too couldn't have detected but for the symptoms. করুণাময় তখনও বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। শ্যামলীর সঙ্গে তোমার বিয়ে আমি দিতাম না। তোমার মতো স্কাউন্ড্রেলের হাতে মেয়ে দেবার দুর্বুদ্ধি আমার হতো না কোনোদিনও। Such an innocent flower, তার সর্বনাশ করতে কনসেন্সে লাগলো না তোমার ইডিয়ট। এতক্ষণে খানিকটা রহস্যের হদিশ পেল করুণাময়। ভয়ে ভয়ে অত্যন্ত ধীর স্বরে বললে, শ্যামলীর কোনো ক্ষতি তো আমি করিনি। ক্ষতি করনি? And she is going to be a কথা শেষ করতে পারলেন না শিবব্রত বাবু। তবু চমকে উঠল করুণাময়। দৃষ্টিতে শিবব্রত বাবুর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের অজান্তেই বেতের চেয়ারটার উপর বসে পড়ল। কোনো কথা বলতে পারল না। এই উইকের মধ্যে ইউ টু মাস্ট গেট ম্যারিড। যাও, মেক ইয়োরসেলফ রেডি। চেয়ার ছেড়ে উঠল করুণাময়, বেরিয়ে এলো ঘর থেকে। মেক ইয়োর সেলফ রেডি। পথ চলতে চলতে হাসলে করুণাময় নিজের মনে। হ্যাঁ, প্রস্তুত হতে হবে, আর কোনোদিন যাতে ফিরে আসতে না হয় এখানে, সেজন্যেই প্রস্তুত হতে হবে। কিন্তু আশ্চর্য, আশ্চর্য মেয়েদের মন। সত্যি, শ্যামলীর ওই নিরপরাধ ফুলের মতো সুন্দর মুখের আড়ালে এতখানি কলুষ কি করে লুকিয়েছিল? এমন অর্থহীন খেলা খেলেছে কেন সে এতদিন করুণাময়ের সঙ্গে? আর সব দোষ, সব গ্লানি আজ করুণাময়ের ব্যর্থ বুকে কেন ঢেলে দিল? অদ্ভুত, প্রেম নয়, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। চিঠির সে লাইনটা চোখের সামনে ভেসে উঠল আবার। কিন্তু কে এই সর্বনাশের জন্য দায়ী? আর এ সমস্ত অপরাধের ভার করুণাময়ের উপর চাপিয়ে বা দিল কেন শ্যামলী? যদি সত্যিই অন্য কাউকে ও ভালোবেসে থাকে, সমস্ত দায়িত্ব থেকে নিষ্কৃতি দিল কেন তাকে? চোখের সামনে ওর সমস্ত আলো অন্ধকার হয়ে গেল। পায়ের তলার মাটি বেনো নদীর পাড়ের মতো হঠাৎ যেন ধসে গেল। প্রশ্ন আর প্রশ্ন, হাজারো অবদ্ধ প্রশ্ন ঘুরল ওর মাথায়। অনেক কল্পনা। একবারও মনে হলো না এ সবই শ্যামলীর অভিনয়। দিন কয়েক পরেই আশঙ্কার উত্তেজনায় অধীর হয়ে চামেলি এসে ডাকল। শ্যামলী? চিঠি লেখার নীল প্যাডখানা চাপা দিয়ে সহাস্য মুখ তুলে তাকালো শ্যামলী। পরক্ষণে চামেলির মুখে ব্যর্থতার চিহ্ন দেখে বিস্মিত হল। শ্যামলী? ধীরে ধীরে উদাস চোখ মেলে চামেলি বললে, শ্যামলী, করুণাময় নেই। নেই? চলে গেছে, খবর না দিয়ে চলে গেছে সে। করুণা বিষণ্ণ দৃষ্টিতে দিদির মুখের দিকে তাকালে। অনেকক্ষণ তাকিয়ে রইল এক দৃষ্টে। তারপর হঠাৎ সশব্দে হেসে উঠল শ্যামলী। সমস্ত ঘর কাঁপিয়ে যেন হাসি ফেটে পড়ল তার। দেয়ালে দেয়ালে ঘা খেয়ে ঘুরে এলো সে হাসি। সশব্দ হাসির উচ্চকিত রেশ জানালার কাঁচ ভেঙে দিল যেন। বিছানার উপর লুটিয়ে পড়ল শ্যামলী, তবু যেন হাসি চাপতে পারছে না, বাতাস কাঁপিয়ে তুলছে ক্রমাগত। কতগুলো বছর কেটে গেল, তবু সে হাসি আর বন্ধ হলো না। কত ডাক্তার, কত মনস্তত্ত্ববিদকে দেখানো হলো, কিন্তু শিবব্রত বাবু মেয়েকে প্রকৃতিস্থ করতে পারলেন না। জীবনের শেষ কটা দিন
সমাজ সংসার থেকে দূরে দূরে কিছুটা নির্বিকার আনন্দে কাটাবার জন্য এসে উঠলেন এখানে। নিবারণ মাইতির বাড়ির একটা অংশ ভাড়া নিয়ে বাসা বাঁধলেন নতুন করে, সঙ্গে বড় মেয়ে চামেলিও। নিবারণ মাইতির ডাক পড়ল সঙ্গ দেবার জন্য, এটা ওটা সাহায্য করবার জন্য। নিবারণও বেঁচে গেল অসহনীয় একাকিত্ব থেকে। পাশাপাশি বাড়ি, একেবারে পাশাপাশি ঘর বললেও চলে। উত্তরের একখানা কি দেড়খানা ঘর নিয়ে নিবারণ আর তার দোকানের কর্মচারীর যৌথ সংসার, দুজনেই অবিবাহিত। আর পূবের দুখানা ঘর ভাড়া নিলেন শিবব্রত বাবু। বারান্দা ডিঙিয়ে এ বাড়ি ও বাড়ি করা চলে যখন খুশি। তবুও প্রথম প্রথম একটু দূরে দূরে থাকত নিবারণ। শহুরে শিক্ষিত লোক, চলনে বলনে বিদেশি ঢং ভদ্রলোকের, তার উপর বেশভূষাতেও সর্বদা কলারহীন শার্ট আর দামি কাপড়ের ট্রাউজার, মুখে পাইপ। এসব দেখে একটু সমীহ করে চলতে হতো নিবারণকে। খুঁটিনাটি সাহায্য করার ইচ্ছে থাকলেও ভয়ে ভয়ে এড়িয়ে চলত। ভয় কি শুধু শিবব্রত বাবুকে? মেয়ে দুটিকেও ভয় করত নিবারণ। বড়টির ঠান্ডা ঠান্ডা, সিঁথিতে সিঁদুর, ব্যবহারেও গৃহিণী। তাই চামেলিকে তেমন ভয় পেত না নিবারণ, ভয় পেত শ্যামলীকে। বারান্দায় দাঁড়ালেই কখনো কখনো ওদের জানালার দিকে চোখ যেত, কখনো বা হাওয়ায় ওড়া পর্দার ফাঁকে কপাটের আড়ালে শ্যামলীর শ্বেত পাথরের পা দুখানি চোখে পড়েছে। অনেক সময় তার ছোট্ট নিটল মুখের উত্তাপ পেয়েছে। আশ্চর্য হয়েছে মেয়েটির ব্যবহারে। যদি বা হঠাৎ কোনোদিন চোখাচোখি হয়েছে, অমনি হেসে উঠেছে শ্যামলী, আর নিবারণ ভেবেছে এ বুঝি বা বিদ্রুপের হাসি, উপহাসের উল্লাস। তারপর কি করে যেন শিবব্রত বাবুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছে ও। আরও অন্তরঙ্গ পরিচয় পেয়েছে শ্যামলীর। পরিচয় পেয়ে বিস্মিত হয়েছে। নিবারণের ঘর থেকে ওদের জলঘরটা দেখা যেত। একদিন হঠাৎ লক্ষ্য করলে নিবারণ, শ্যামলী আঁচাতে এসেই গলায় আঙুল দিয়ে বমি করছে। ঠিক এই ব্যাপারটাই পরপর কদিনই লক্ষ্য করলে ও। আর একদিন শিবব্রত বাবুর সঙ্গে বসে বসে গল্প করছে নিবারণ, হঠাৎ শ্যামলী এসে হাজির। দিদি, তেঁতুল আছে রে, তেঁতুল। দিদি, একটু তেঁতুল দিবি? চামেলি কাছেই কোথায় যেন ছিল, ছুটে এসে শ্যামলীর হাত ধরে বললে, চল ও ঘরে চল। কথা শুনে প্রথমটা বিস্মিত হননি নিবারণ, কিন্তু চোখ তুলেই স্তম্ভিত হয়ে গেল। কেমন এক অর্থহীন উদাস দৃষ্টি শ্যামলীর চোখে, প্রকৃতিস্থ মানুষের চোখ নয় যেন। বুকের আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে, শরীরে নেই লজ্জার সংকোচ, শুধু দুটো উদ্ভ্রান্ত চোখ কি যেন খুঁজছে। চামেলি ওকে টেনে নিয়ে যাবার চেষ্টা করলে, কিন্তু তার আগেই এক ঝটকা দিয়ে শটান এসে বসল ও শিবব্রত বাবুর হাতলে। বাপের গলা জড়িয়ে ধরে বললে, দোলনা দেবে না আমায়? দোলনা কিনে দেবে না? চামেলি মা, ওকে এখান থেকে নিয়ে যাও মা। চামেলি আবার টানতে টানতে নিয়ে গেল ওকে, আর কিছুক্ষণ পরেই আবার ফিরে এলো। দেখেছো বাবা কি করেছে দেখো। শিবব্রত বাবু ঘাড় ফিরিয়ে চামেলির হাতের সিল্কের শাড়িখানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। চামেলি ক্রোধের স্বরে বললে, দেখো ছিঁড়ে একেবারে কুটি কুটি করেছে, বলে খোকনের জন্য কাঁথা করব। কত কাপড় ছিঁড়ল বলো তো। কি আর করবি মা, জেনে শুনে তো আর করছে না। তারপর চামেলি চলে যেতেই নিবারণকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করো না নিবারণ, তোমার কাছে ব্যাপারটা গোপন রেখেছিলাম। আমার ছোট মেয়ে শ্যামলীর মাথায় গোলমাল আছে। নিবারণও রহস্যের রাস্তায় আলো দেখতে পেল। আরও কিছু শুনবার জন্য চোখ তুলে তাকালো। শিবব্রত বাবুর গলার স্বর ভারী হয়ে এলো। বললেন, কত ডাক্তার দেখালাম,
কত হাসপাতালে রাখলাম, তবুও সারাতে পারলাম না ওর রোগ। ওর ওই এক পাগলামি, সময়ে সময়েই ওই এক কথা, খোকন আসবে, খোকনের জন্য কাঁথা সেলাই করতে হবে, দোলনা কিনতে হবে তার জন্যে, আরও কত যে প্রলাপ বকে, তার ইয়ত্তা নেই। অথচ যখন ভালো থাকে, শি ইজ কোয়াইট ন্যাচারাল। বিয়ে হয়নি ওর, তার আগেই হঠাৎ পাগল হয়ে গেল। কখন থেকে যে ও অমন হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। সে কি বুঝতে পারেননি? না, তখনও ঠিক এমনিই করত। কেবল বলতো গা বমি বমি করছে, করতো মাঝে মাঝে। আচার, তেঁতুল এইসব খেতেও চাইতো। আর যখন তখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ত। হাব লক্ষ্য করে হঠাৎ একদিন চামেলি বললে, বাবা সর্বনাশ হয়ে গেছে, কেউ বোধহয় সর্বনাশ করেছে শ্যামলীর। বাপের মন। রাগের মাথায় চুল ধরে এক চড় বসিয়ে দিলাম ওই এক ফোঁটা মেয়ের গালে। কত ধমক দিলাম, কত ভয় দেখালাম, একটা কথারও উত্তর দিলে না। চামেলি এত অনুনয় বিনয় করলে, তবু সাড়া নেই মেয়ের মুখে। তারপর কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলে থেমে গেলেন শিবব্রতবাবু। নিবারণ মুখের দিকে তাকিয়ে দেখলে চোখের পাতা ভিজে গেছে শিবব্রতবাবুর, গলার স্বরও যেন আটকে গেছে। নিবারণও বুকের ভেতর অবদ্ধ এক ব্যথা অনুভব করলে মাথা নিচু করে বললে, থাক, ওসব বলতে কষ্ট হচ্ছে আপনার? কষ্ট? এখন তো সহ্য হয়ে গেছে। কষ্ট পেয়েছিলাম সেদিন, ইট ওয়াজ এ টেরিবল শক। এখন আর পাই না, সব অদৃষ্ট বলে মেনে নিয়েছি। শ্যামলী কোনোদিনও মুখ ফুটে বলেনি কিছু। তারপর হঠাৎ একদিন ওর টেবিলে একটি ছোকরার ফটো দেখতে পেলাম, আমার পরিচিত। ডেকে এনে ধমক দিলাম তাকে, বললাম বিয়ে করতে হবে তোমাকে। ঘাড় হেঁট করে ছোকরা চলে গেল, আর ফিরল না। তারপর একদিন জানতে পারলাম আমাদের সব সন্দেহ মিথ্যে। শ্যামলী সত্যিই কোনো দোষ করেনি, আমরাই ভুল বুঝেছিলাম। কিন্তু তখন আর উপায় নেই। তখন থেকেই নতুন কাপড় ছিঁড়ে কাঁথা সেলাই করতে বসে গেছে শ্যামলী। দোলনা করে আবদার ধরেছে। বুঝলাম কোনো একটা আঘাত পেয়েই এমন হয়ে গেছে ও। ছেলেটিকেও মিছিমিছি গালাগাল দিয়েছিলাম। সে বেচারিরও কোনো দোষ ছিল না, সে শুধু ভালোই বেসেছিল, কোনো অপরাধ তার ছিল না। বিস্ময়ের পর বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল নিবারণ। এমন ঘটনা, এমন রহস্যময় কাহিনী কখনো শোনেনিও। আশ্চর্য, সামান্য একটা আঘাত থেকে কি এমন মনোবিকার ঘটতে পারে? কে জানে। মানুষের মন বড় ঠুনকো জিনিস, কখন যে কি হয়। চামেলি কিন্তু বলে আমি বিয়েতে মত দেব না বলেই ও ধরনের অভিনয় করেছিল শ্যামলী। ছেলেটিও নির্দোষ, তাই আমার কথা শুনে শ্যামলীকে ভুল বুঝে সরে গিয়েছিল। পৃথিবীটা এক তাজ্জব মনোহারীর দোকান, বুঝলেন না? খুঁজে দেখলে সব রকমই পাবেন, কিন্তু ডাক্তার দেখিয়েও সারাতে পারলেন না ওকে, এইটা দুঃখ। না,
সারাতে পারলাম আর কই। একজন শুধু বলেছিলেন বিয়ে দিয়ে দিলে অনেক সময় নাকি ভালো হয়, একেবারে না হোক কিছুটা সেরে ওঠে। কিন্তু পাগল জেনেও শ্যামলীমাকে কে বিয়ে করতে রাজি হবে বলো? আগে আমি হব, আমি বিয়ে করব ওকে। হঠাৎ বলে উঠল নিবারণ। পরক্ষণেই ফ্যাকাশে হয়ে গেল ওর সারা মুখ। শিবব্রতবাবুর হাত দুটো ধরে লজ্জা আর অনুনয়ের স্বরে বললে, মাফ করবেন আমায়, আমি ঠিক তা বলতে চাইনি, অন্যায় করে ফেলেছি আমি, মাফ করবেন আমাকে। এত লজ্জা পাবার কি আছে? মানুষ কি ভেবে চিনতে কথা বলে সব সময়? আমার কথা শুনে ব্যথা পেয়েছ তুমি, তাই ও কথা বলে ফেলেছ। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আরে এই তো চেহারা। আমি কিনা আপনার মতন শিক্ষিত সম্ভ্রান্ত লোকের মেয়েকে বিয়ে করতে চাই? করি তো দোকানদারি। আমি কিনা তুমি তুমি সত্যি ওকে বিয়ে করতে চাও নিবারণ? করবে? বিয়ে করবে তুমি ওকে? অনুরোধের আতিশয্যে নিবারণের হাত চেপে ধরলেন। নিবারণ লজ্জায় ভয় কুঁকড়ে গেল যেন। না না, আমি অশিক্ষিত মানুষ, দোকানদারি করে খাই। আমি এই তো চেহারা। না 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 না। সুযোগ পেলেই শিক্ষিত হওয়া যায় নিবারণ। আর চেহারা জন্মগত ব্যাপার, কিন্তু মনুষ্যত্ব সাধনায় অর্জন করতে হয়। সারা দেশে এমন মনুষ্যত্ব কারো দেখতে পেলাম না নিবারণ। তুমি তাদের চেয়ে অনেক অনেক বড়, অনেক বড় তুমি। বলতে বলতে থরথর করে কেঁপে উঠলেন শিবব্রতবাবু। দু চোখ বেয়ে, দুগাল বেয়ে আনন্দের খুশির অশ্রু ঝরে পড়ল তাঁর। তারপর সত্যি সত্যি একটু একটু করে ভালো হয়ে উঠল শ্যামলী। অনেকখানি স্বাভাবিক হয়ে উঠল, সুস্থ দেখালো ওকে। পুরনো দিনের সমস্ত ভুলে যাওয়া ছবিগুলো নতুন করে মনে পড়ল আবার। মাঝখানের কয়েকটা সুতো হারানো বছরের ইতিহাস শুধু মুছে গেল ওর মন থেকে। বিশ্বাস হলো না নিবারণের কথা। প্রথম প্রথম মনে পড়াবার চেষ্টা করত নিবারণ। পাঞ্জাবির হাতা গুটিয়ে কনুই দেখাতো, বলতো, এই যে দাগটা, কেন জানো? কামড়ে দিয়েছিলে একদিন। আর এই কপালে এটা কয়লা ছুঁড়ে মেরেছিলে। শ্যামলী শুনে খিলখিল করে হেসে উঠত। এত বানিয়ে বলতে পারো? ও যে কোনোদিন পাগল হয়ে গিয়েছিল, এ কথা কিছুতেই শ্যামলীর নিজের বিশ্বাস হতো না। তবু মাঝে মাঝে অবদ্ধ প্রশ্ন জাগত মনে। সব রহস্যের বড় বিস্ময় নিবারণ। অনেক চেষ্টা করেও স্মরণ করতে পারে না নিবারণ ওর জীবনে কখন এলো, কেমন করে এলো। আশ্চর্য, যার আসবার কথা সে তো নিবারণ নয়, করুণাময়। করুণাময়কে ওর স্পষ্ট মনে পড়ে। আরও কত কথা, মধুর স্বপ্ন। তারপর অনুযোগ করত তাই নিবারণের কাছে। দেখো, আমার স্মরণশক্তি বড্ড কমে যাচ্ছে, কোনো কথা মনেই পড়ে না। অথচ শ্যামলী নিজেই বিস্মিত হতো। সব ভুলে গিয়েও শৈশবের যৌবনারম্ভের দিনগুলো কি করে মনে রইল ওর? করুণাময়কেই বা ভুলতে পারল না কেন? করুণাময় আবার কোনোদিন কি দেখা হবে তার সঙ্গে? কতদিন উদাস মুহূর্তে প্রশ্ন জেগেছে শ্যামলীর মনে। হঠাৎ যদি দেখা হয়ে যায়, ওকে কি চিনতে পারবে করুণাময়? কিংবা কে জানে, ও নিজেই হয়তো চিনতে পারবে না।
এমন কত কি ভেবেছে শ্যামলী বহুদিন, কিন্তু কোনোদিন ভাবতেও পারেনি এমন আকস্মিকভাবে দেখা হবে এমন বিচিত্র পথে। করুণাময়ও ভুলতে পারেনি শ্যামলীকে। যতই ক্ষত ঢাকবার চেষ্টা করেছে ততই গভীর হয়ে উঠেছে, সেটা ব্যথা দিয়েছে। বারবার চোখের সামনে ভেসে উঠেছে সুন্দর একখানি মুখ, স্পষ্ট হয়ে উঠেছে হাস্যমধুর এক জোড়া চোখ। তাই চৌখাম্বার গলির আলোতে চিনতে কষ্ট হয়নি। এমন দিনের সুযোগের আশায় কত কল্পনা, কত স্বপ্ন বেঁধেছিল, কত কথা বলবার ছিল, বলাবার ছিল। নিস্তব্ধ রাত্রির অতিথি শয্যায় শুয়ে অস্বস্তি বোধ করেছে, শুধু অধৈর্য হয়ে উঠেছে। তারপর একসময় এসে দাঁড়িয়েছে বাইরের বারান্দায়, রেলিংয়ে ঠেস দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থেকেছে। সুমুখের অন্ধকার দরদালান আর মেঘ ঢাকা শুক্লাকাশের মাঝে কি যেন খুঁজেছে বারবার। মেঘ সরে গেছে এক সময়, এক ফালি ঠান্ডা আর নরম জ্যোৎস্নায় সারা শরীর আর মন ভিজে গেছে ওর। হঠাৎ কানে এসেছে লঘু পায়ের শব্দ, চোখে পড়েছে একটি নারী দেহের ছায়া শরীর। শ্যামলী এসে দাঁড়িয়েছে ওর পাশে, মৃদু শান্ত স্বরে প্রশ্ন করেছে, কেমন আছো? ভালো, তুমি? নিঃশব্দে ঘাড় নেড়েছে শ্যামলী। ঈষৎ হাসির আভাস এনেছে চোখে মুখে। চুপচাপ দুজনে দাঁড়িয়ে থেকেছে পাশাপাশি রেলিং ধরে। তারপর হঠাৎ শ্যামলীর হাতে হাত রাখতে গেছে করুণাময়ে, আর বিদ্যুৎ স্পৃষ্টের মতো দূরে সরে গেছে শ্যামলী। চকিতে একবার ফিরে তাকিয়েই অন্ধকারে মিলিয়ে গেছে। পুরনো দিনের কয়েকটা ঘটনা মনে পড়ল করুণাময়ের। মনে মনে হাসলেও, তবু অপেক্ষা করলে অনেকক্ষণ অনেকক্ষণ, কিন্তু শ্যামলী ফিরল না আর। দেখা দিল একেবারে ভোরের স্নিগ্ধ আলোয়। কপালে ঠান্ডা হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল করুণাময়ের। চোখ চেয়ে দেখলে নীলা দাঁড়িয়ে রয়েছে ওর সামনে, আর চায়ের পেয়ালা হাতে শ্যামলী। তুমি ভাই তোমার রান্না দেখবে যাও, ওর ব্যবস্থা আমি দেখছি। শ্যামলী তবু নিশ্চল দাঁড়িয়ে রইল। নীলা সহাস্যে বললে, কি আয়েশি দেখেছ? 8টার আগে বিছানায় ছাড়বে না। এ কদিন তেমন আয়েসি থাকলে বাঁচবো, আমার আবার 12টার আগে রান্নাই হয় না। বাবা, তোমাদের মধ্যে মিল দেখছি অনেক। শ্যামলী সে কথা শুনতে পেল না। খোকা জেগে উঠে কান্না শুরু করেছে দেখে ছুটে গেল, আর খোকাকে কোলে নেবার পর থেকেই সব ভুলে গেল। সব কাজে ভুল হতে শুরু করল। অদ্ভুত, শ্যামলীর অমন হাসি খুশি মুখের আড়ালে কোন বিষণ্ণতা থাকতে পারে? ওর উজ্জ্বল চোখের কোণে বেদনার অশ্রু লুকিয়ে থাকতে পারে কে জানত? খোকনকে আমার কাছে রেখে যাবেন ভাই? ভালোই তো, একটু হাত পা ঝেড়ে ঘুরতে পাই, তাহলে বসতে পাই দুদণ্ড। বেশ, দেখব কেমন ছেড়ে থাকতে পারেন। কি বলো খোকন? বলে খোকনকেই যেন প্রশ্নের মীমাংসা করতে দেয় শ্যামলী, আর সঙ্গে সঙ্গে ওকে বুকে চেপে জড়িয়ে ধরে চুমোয় চুমোয় ব্যতিব্যস্ত করে তোলে। শুধু কি তাই, খোকনকে স্নান করাতে পুরো 1 ঘন্টা সময় নেয় শ্যামলী, আর সেই সময় কত প্রলাপ বকে যায় তার সঙ্গে। ইয়ত্তা নেই, অর্থ নেই, আজে বাজে কথার পর কথা। খোকন হয়তো নিজের মনেই হাসে, নিজের মনেই ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে, সঙ্গে সঙ্গে আনন্দে নেচে ওঠে শ্যামলী। খোকন ওর কথা বুঝতে পেরেছে, খোকন ওকে ছেড়ে থাকতে চায় না, ইত্যাদি। শেষে নিউমোনিয়া ধরিয়ে ছাড়বে। তা সত্যি। আমার ভয়ও হয়, ভাবি বেচারির কোলে তো আসেনি কেউ, দুদিনের জন্য না হয় একটু ভুলেই থাকলো। কিন্তু ক্রমশই যেন উৎসাহে আনন্দে উদ্দাম হয়ে ওঠে শ্যামলী, আর নীলা ভয় পায়। শ্যামলীর কথায় আর ব্যবহারে কি যেন এক রহস্যের ইশারা দেখতে পায়ও, আশঙ্কায় চঞ্চল হয়ে ওঠে। হ্যাঁ গো,
মেয়েটা কি পাগল নাকি? আরে আজ দুপুরে দেখি কি খোকাকে ওর ঘরে খোকাকে কোলে নিয়ে। কথা শেষ করতে পারে না নীলা, হেসে গড়িয়ে পড়ে। মুখে আঁচল চাপা দিয়ে বলবার চেষ্টা করে, আর পর মুহূর্তেই কৌতুকের হাসিতে চাপা পড়ে যায় ওর কথা। এত হাসছো কেন? খোকাকে লুকিয়ে লুকিয়ে দুধ খাওয়াচ্ছিল না, মানে তাতে হাসবার কি আছে? আরে না না, বোতলে নয়। কিন্তু হাসি মিলিয়ে গেল একদিন নীলার মুখ থেকে। বিস্মিত হলো, চোখ চেয়ে চেয়ে ভালো করে তাকালো শ্যামলীর দিকে। আশ্চর্য, অনুযোগ করলে নীলা। কি বলছো ঠিক বুঝলাম না ভাই। উনিও তো তাই বলেন। সত্যি বলুন, বাড়িতে দোলনা না থাকলে মানায়? বাড়ির স্ত্রীই থাকে না। আচ্ছা, আপনার বাসায় দোলনা আছে তো? থাকবেই তো। ওকে এত করে বলি, তবু একটা দোলনা কিনে দিল না একদিনেও। কতই বা দাম। দোলনার লোক আসুক, তারপর কিনবে এখন। সান্ত্বনার সুরে নীলা বললে। শ্যামলী ঠোঁট উল্টালে। আপনি ওই কথা বললেন? দোলনা থাকলে কত সুন্দর দেখায় বলুন তো। ঠিক হয়েছে, এবার খোকনের জন্য আনতে বলবো। তাই বলো। কিন্তু লক্ষ্য করলে যতই দিন যায় ততই যেন কি এক পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে শ্যামলীর দেহ মনে। খোকনের মুখের দিকে তাকিয়ে থাকে উদাস হয়ে, ঘন্টার পর ঘন্টা। কি যেন ভাবে, কিংবা কিছুই যেন ভাবে না। প্রথম প্রথম বেশ একটা কৌতুক বোধ করত নীলা। ক্রমশ একটা বিদ্বেষ ভাব জাগতে শুরু করল ওর মনে। খোকনকে সত্যি যেন ছিনিয়ে নিতে চায় শ্যামলী। এক মুহূর্তের জন্য নীলার কাছে আসতে দেয় না তাকে। রাত্রে নিজের কাছে নিয়ে শোবার জিদ ধরে। এমন সময় হঠাৎ একদিন নীলা বললে, কালই আমরা চললাম ভাই। খোকন, খোকন থাকবে তো? ক্রোধ তো দূরের কথা, হেসে ফেললে নীলা। বললে, না, ওকে নিয়ে যাব বই কি, ভয় নেই। তোমার কোল আলো করে খোকন হাসবে। শ্যামলী অর্থহীন উদাস দৃষ্টিতে তাকালে নীলার মুখের দিকে। নীলার কোনো কথাই যেন কানে যায়নি ওর, অর্থ বোঝেনি কোনো কথার। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, না না, খোকন যাবে না, খোকনকে যেতে দেব না। নীলা উত্তর দিল না, সরে গেল সেখান থেকে। আর কিছুক্ষণ পরেই খোকনের কান্না শুনে করুণাময় আর নীলা দুজনেই ছুটে এলো। শ্যামলীর কোল থেকে কখন পড়ে গেছে। নীলা খোকনকে কোলে তুলে নিয়েই শ্যামলীকে কি যেন বললে ক্রোধের স্বরে। কোল থেকে হঠাৎ পড়ে গেছে, দোষ কি ওর? কি পড়ে গেছে? ডাইনি, ডাইনি ইচ্ছে করে ফেলে দিয়েছে খোকাকে। না, আর নয়, আর নয়। চলো চলো, আজই ফিরে যাব আমরা। শ্যামলীর চোখে তখনও উদ্ভ্রান্ত দৃষ্টি। আঁচল খসে পড়েছে কাঁধ থেকে। কোনো কিছুই যেন দেখতে পাচ্ছে না ও, বুঝতে পারছে না। শুধু একজোড়া সজল বড় বড় চোখ মেলে ও সামনের আকাশের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে বিড়বিড় করছে, খোকনকে আমি যেতে দেব না, খোকনকে আমি যেতে দেব না। বিদায়ের মুহূর্তেও ওই একই কথা লেগে রইল ওর মুখে। সিঁড়ি আগলে দুহাত মেলে বাধা দেবার চেষ্টা করলে নীলাকে। নিবারণ ওকে সরিয়ে আনবার চেষ্টা করতেই হঠাৎ খেপে গেল যেন শ্যামলী। রাগে ক্ষোভে মাটিতে লুটিয়ে কাঁদতে শুরু করলে। করুণাময় নিবারণকে আড়ালে ডেকে বললে, ওকেও স্টেশনে নিয়ে চলুন, তাহলে হয়তো বাধা দেবে না। শেষে তাই ঠিক হলো। চট করে উঠে বসল শ্যামলী। সমস্ত মুখ খুশিতে উচ্ছল হয়ে উঠল ওর। চৌখাম্বার গলিতে আলো ঝলমল করে উঠল। সন্ধ্যা নামল শহরের বুকে। তারা চিকচিক গঙ্গা জল কালো হয়ে গেল ক্রমশ। তিমির পিঠের মতো পিচের রাস্তার মসৃণতায় অন্ধকার জমাট বাঁধল। আর সেই গা ছমছম অন্ধকার ভেদ করে টাঙা ছুটল আবার সেই পুরনো রাস্তা ধরে। তেমনি আঁকাবাঁকা মেটাল রোডের ওপর দিয়ে চৌখাম্বার আলো ঝলমল বাজার পার হয়ে টাঙা ছুটল
গাছের ছায়ায় ছায়ায় মাঠের নির্জনতা মাড়িয়ে দীর্ঘশ্বাসের মতো আশঙ্কা চুপচুপ নিঃশব্দতায় টাঙার ডুমডুমি আর ঘোড়ার খুরের টপাটপ আওয়াজ ভাসল শুধু। চাঁদ জ্বলা আকাশের দু একটা রূপালী স্ফুলিঙ্গ হয়তোবা এখানে ওখানে। রাস্তার ধারের শাখা পল্লবিত গাছের ফাঁকে উঁকি দিয়ে ঠিকরে পড়েছে, আর সেই চাঁদ উঁকি দেওয়া রাস্তার অন্ধকারে ছুটে চলল ওরা। ঠিক তেমনি ভাবেই করুণাময় আর নীলা বসে আছে পাশাপাশি, আর পিঠে পিঠ দিয়ে শ্যামলী আর নিবারণ। গঙ্গার ব্রিজ এগিয়ে এলো। অতিকায় একটা প্রাগৈতিহাসিক জন্তুর মতো দেখালো ব্রিজের ইস্পাত কাঠ কংক্রিটের আকৃতি। ওপরে পরিচ্ছন্ন আকাশ, আর নিচে গঙ্গার স্রোতে চোখের তারার মতো কালোর গভীরতা। সুমুখে নির্জন নিঃশব্দ পথ। ঝুমঝুম ঝুমঝুম শব্দ করে পোলের উপর উঠল টাঙাটা। দমকে দমকে ঠান্ডা বাতাস এসে লাগলো কানে, চুলে, শ্বেদ স্নাত মুখের উপর। আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল শ্যামলী, না না না, আমি খোকনকে ছেড়ে যাব না, আমি কিছুতেই খোকনকে ছেড়ে যাব না, না না, খোকনকে ছেড়ে যাব না। নিবারণ হঠাৎ একটা ধমক দিল। চুপ করে গেল শ্যামলী। ব্রিজের মসৃণ পথ অতিক্রম করে ইতিমধ্যে নিচে নেমে গেছে টাঙা। সামনেই বড়শির মতো একটা বাঁক, আর বাঁক ঘুরতে গিয়ে হঠাৎ একটা ঝাঁকানি দিয়ে টাঙা থেমে গেল। চাকার দিকে তাকিয়ে টাঙাওয়ালা বললে, যাবে না হুজুর, চাকায় টাল খেয়েছে। লাফিয়ে নিচে নামলো শ্যামলী। তারপর আবার চিৎকার করে উঠল, না না না, আমি খোকনকে ছেড়ে যাব না, আমি কিছুতেই খোকনকে ছেড়ে যাব না, না না, খোকনকে ছেড়ে যাব না। আর চিৎকার করতে করতে গঙ্গার ব্রিজের দিকে ছুটে গেল শ্যামলী। রুক্ষ চুল পিঠের উপর ভেঙে ছড়িয়ে পড়ল, শাড়ির প্রান্ত খসে পড়ল শরীর থেকে। উন্মাদের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটে গেল শ্যামলী, আর পিছনে পিছনে নিবারণও ছুটে গেল। মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল ওরা। শুধু নিঃস্বার্থ নিঝুম রাতের অন্ধকারে একটা চিৎকার ভেসে এলো বারবার, আমি খোকনকে ছেড়ে যাব না, না না, আমি খোকনকে ছেড়ে যাব না, আমি যাব না, আমি যাব না, খোকন, খোকন, আমি তোকে ছেড়ে যাব না, খোকন, খোকন, খোকন। আর তার পিছনে নিবারণের কর্কশ গলার ডাক, শামু, শামু ফিরে এসো, শামু, শ্যামলী ফিরে এসো। করুণাময় হঠাৎ দেখলে দূরে, অনেক দূরে, চাঁদের আলোয় সেলিউটের ছবির মতো একটা ছায়া শরীর ঠিক ব্রিজের থামের আড়ালে এসে থমকে থামল। শামু, শামু ফিরে এসো, শামু, শ্যামলী ফিরে এসো। চিৎকার করে উঠল করুণাময়। তারপর সে ছায়া শরীর অদৃশ্য হল। অনেকক্ষণ পরে ব্রিজের থামটার কাছে এসে পৌঁছল করুণাময় আর নীলা। তন্ন তন্ন করে খুঁজে দেখলে না, শ্যামলী নেই, নিবারণও নেই। শুধু টর্চের তীব্র আলোয় কি যেন চকচক করে উঠল। আবার সেদিকে আলো ফেললে করুণাময়। না, শ্যামলী নয়। ব্রিজের একটা বল্টুতে এক ফালি কাপড় লেগে রয়েছে, হাওয়ায় পতাকার মতো উঠছে পথ পথ করে। শাড়ি ছেঁড়া এক টুকরো কাপড় কোত্থেকে উড়ে এসে লেগেছে কে জানে। শুনলেন প্রখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরীর অন্যতম সেরা গল্প নষ্ট নারী। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, আশিস রায়, শিবাংশু ভট্টাচার্য, চৈতি মজুমদার, বহ্নি চক্রবর্তী, মুনমুন দাস,
এবং সুমন সরকার। এই গল্প পাঠ কেমন লাগলো আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। যোগাযোগ হবে আগামী সপ্তাহের রবিবার ঠিক বিকেল 3টেয়। উপস্থিত হব আমাদের পরবর্তী গল্প পাঠ নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।